বড্ড চুপচাপ আর শান্ত স্বভাবের ছেলে সাতিয়া 29 বছর হয়ে যাওয়ার পরেও এখন পর্যন্ত গার্লফ্রেন্ড জোটাতে পারলো না। যেই বয়সে সকলে নিজের পরিচয় তৈরি করে সেই বয়সে ছেলেটা এখনো তার পরিচয় খুঁজে যাচ্ছে। সাতিয়ার জীবনে হঠাৎ করে বিজয় লক্ষ্মী নামের একটা মেয়ের এন্ট্রি হয়। বন্ধুত্ব থেকে ভালোবাসা আর ভালোবাসা থেকে মধুর সময় যেন অনবরত চলতে রয়। তবে মাঝপথে ভালোবাসা শব্দটা ক্যারিয়ার গড়ার জন্য যেন দুটি ভিন্ন রাস্তাতে পরিণত হয়। প্রেম, ভালোবাসা, ইমোশন আর কিছু বাস্তব জীবনে ঘটে যাওয়া ঘটনা নিয়ে তৈরি 29 মুভির কাহিনী আজ আপনাদের সাথে শেয়ার করব। সো ভিউয়ার্স, জলদি সাবস্ক্রাইব করে নিন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। প্রত্যেকটা মানুষের জীবনে কোনো না কোনো সমস্যা থেকেই যায়। আমার জীবনে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমার পরিচয়। গ্রামের এক এক মানুষ এক এক ধরনের কথা বলতো। গ্রামে থাকলে যে কোনো মানুষ আমাকে যে কোনো ধরনের পরিচয়ে যুক্ত করত। তাই গ্রাম ছেড়ে আমি চেন্নাই চলে এসেছি। স্কুল শেষ করে ইঞ্জিনিয়ারিং পড়তে চেয়েছিলাম, তবে আমার মা দেশের উপর ভালোবেসে কৃষিকাজকে সমৃদ্ধ করতে আমাকেও সেই কাজে যুক্ত করে দেয়। যখন কৃষি শিক্ষার ব্যাপারে আমি ডিগ্রি হাতে নেই, ততদিনে আমাদের গ্রামে পানি শুকিয়ে জমির অবস্থা খুব খারাপ হয়ে যায়। এই জন্য বাবা মা দিনমজুরির কাজ শুরু করে। গ্রামবাসী আর আমার মা মিলে প্রায় 2000-এর ওপরে গাছ লাগিয়েছে। রাস্তার জন্য কিছুটা কাজ কাটা পড়ার কথা বললে গ্রামবাসীরা আর আমার মা মিলে রোড বানানোর অফারটা নাকচ করে দেয়। আমি রেগে যদিও গ্রামবাসীর সামনে বলে উঠেছিলাম, কোনো সমস্যা নেই, এখানে রোড বানানোর কোনো দরকারই নেই, তাহলেই না এই গ্রামের ছেলেমেয়েরা শহরাঞ্চলে গিয়ে লেখাপড়া করে জীবিকা নির্বাহ করবে। মায়ের শরীরটা এখন খুব একটা ভালো নেই, তবে তারপরেও সে কাজ করতে যাবে। এই কারণেই হুট করে সে একদিন অসুস্থ হয়ে যায়, যার জন্য ঝগড়া করে এক পর্যায়ে সাতিয়া চেন্নাই শহরে কাজের উদ্দেশ্যে চলে আসে। ছেলেটার বয়স হচ্ছে 29। এই হচ্ছে তার বন্ধু মধুরাই, যে 10 বছর ধরে ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডিরেক্টর হওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। যদিও তার ব্যাপারে আরো একটা ইনফরমেশন দিয়ে রাখি, সে খুব বড়সড় ভাবে ছ্যাঁকা খেয়ে মোটামুটি ভেতর থেকে দেবদাস হয়ে রয়েছে। ছেলেটার আরো কিছু বন্ধু আছে যারা সকলেই বর্তমানে রিলেশনে রয়েছে। তবে এখন পর্যন্ত 29 ইয়ার হওয়া সত্ত্বেও সাতিয়ার জীবনে কেউ আসেইনি। মেয়েরা খুব বেশি হলে সাতিয়াকে জাস্ট এক্সকিউজ মি বলে চলে যায়। তবে এই বছরে ছেলেটার কপালে হুট করে একটা মেয়ের এন্ট্রি হয়। এই মেয়েটার হাঁচির আওয়াজ শুনেই প্রথমবার সাতিয়া তার দিকে ঘুরে তাকায়। তার চোখের সামনে মেয়েটা এন্ট্রি বুকে নিজের নাম বিজয়া লক্ষ্মী শর্টকাট বিজি লেখে। নামটা দেখে সাতিয়া বুঝতে পেরেছিল এই নামটাই তাকে মৃত্যুর আগ পর্যন্ত মনে রাখতে হবে। যাই হোক, সিঁড়ি দিয়ে ওঠার সময় বিজি তাকে আগে যেতে বলে, তবে সাতিয়া মেয়েটিকে আগে উঠে যেতে বলে। বিজি উঠে যাচ্ছে, সাতিয়া একভাবে তার দিকে তাকিয়ে রয়েছে। কিছু একটা আন্দাজ করে বিজি নিজের ওড়নাটা ঠিক করে নেয়। ব্যাস, সাতিয়া এতে লজ্জাবোধ করে দ্রুত বিজিকে ওভারটেক করে তার কর্মস্থলে চলে যায়। বিজিও এই ব্যাপারটা নিয়ে নিজেও কিছুটা লজ্জায় পড়ে যায়। সাতিয়া নিজের কাজের ফ্লোরে চলে আসে আর নিজের উপর রাগ ঝাড়তে থাকে, কারণ সে মনে করে হয়তোবা মেয়েটি তাকে ভুল বুঝছে। দেখা যায় সেই ফ্লোরেই বিজি নতুন জয়েন করেছে। বিজি এসে সাতিয়াকে বলে, আমি আপনাকে ভুল বুঝিনি, জাস্ট ওটা এমনি ইনস্ট্যান্ট হয়ে গিয়েছে। সাতিয়া কথার মানে বুঝতে পেরেও বিজির কাছে না বোঝার ভান ধরে। এরপর এক পর্যায়ে তারা একে অপরের সাথে পরিচিত হয়ে নেয়। ধীরে ধীরে মনের অজান্তে দুজনেই একে অপরের অনেকটা কাছাকাছি চলে আসে। তারা দুজনেই খুব ভালো বন্ধু হয়ে যায়। সাতিয়া মনে মনে বিজিকে ভালোবাসতে শুরু করে। মনের কথা বলতে যেও বারবার কোনো না কোনো কারণে বলা হয়ে ওঠে না। সব বন্ধুত্ব প্রেমের রূপ নেয় না। এই বিষয়টা মাথায় রেখে সাতিয়া নিজের ভাবনাকে ওই স্থানে আটকে ফেলে, অর্থাৎ বন্ধুত্ব টিকিয়ে রাখতে ভালোবাসাকে ধামাচাপা দেয়া হয়। ফ্রি টাইমে সাতিয়া ক্যাটারিং সার্ভিসে কাজ করে থাকে। আজকে বিয়ের অনুষ্ঠানে খাবার সার্ভ করার সময় বর সাতিয়াকে দেখে শয়তানি একটা হাসি দিয়ে ওঠে আর বলে, কিরে লম্বু, এখানে তুই কি করছিস? সাতিয়া বলে, সন্তোষ তুই এখানে কিভাবে? সন্তোষ বলে, কিরে এত ভদ্রভাবে কথা বলছিস, মনে হচ্ছে সবকিছু তুই এখনো মনে রেখেছিস। আর এই ময়লার প্লেট ফেলানোর জন্য কি তোর বাবা মাকে ডেকে নিয়ে আমার পায়ে ধরেছিলি তুই? সাতিয়া মাথা ঠান্ডা করে বলে, আমি স্টেট অফ কোম্পানিতে অ্যাকাউন্টিং এর কাজ করছি, এটা শুধু পার্ট টাইম জব আমার। সন্তোষ বলে, তুই বিয়ে করেছিস? আমাদের ক্লাসে তো তুই সিনিয়র ছিলি রে। এখন তো তোর 30 বছর হওয়ার কথা। সাতিয়া বলে, 29 বছর আমার। আসলে সন্তোষের বাবা সাতিয়ার গ্রাম প্রধান। তাদের নিজস্ব স্কুল, মিল, ফ্যাক্টরি আর অনেক সম্পত্তি রয়েছে। সেই জন্য সন্তোষের ছোটবেলা থেকেই যেন মাটিতে পা পড়তো না। একদিন এই অহংকারের জন্য সাতিয়া সন্তোষকে মেরেছিল। ব্যাস,
বিচার সভা বসে যায়। গ্রাম প্রধান বাধ্য করে তার ছেলের কাছে সাতিয়াকে ক্ষমা চাইতে বলে। তবে মা তার সন্তানকে বলে, তুই যদি আজ ওর কাছে ক্ষমা চাস তাহলে আর কখনোই আমি তোর সাথে কথা বলবো না। মায়ের এমন অভিমানী কথার পরেও পরিবেশ পরিস্থিতি ঠিক রাখতে বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে সাতিয়া সন্তোষের কাছে ক্ষমা চায়। সিন বর্তমানে চলে আসে। ছোটখাটো বিষয় বারবার সন্তোষ সাতিয়াকে ডেকে অপমানিত করার চেষ্টা করে। তবে এক পর্যায়ে সাতিয়াও রেগে বলে ওঠে, অনেক হয়েছে, তুমি এমন কি করেছো যাতে তোমার এত অহংকার? নববধূর দিকে তাকিয়ে বলে, কি রে বোন, ভালোবেসে বিয়ে করেছো নাকি? বধূ মাথা ইশারা করে না বলে। সাতিয়া বলে, আমি তো তাই ভাবছি, তোর নিজের তো কোনো পরিচয় নেই। তোর বাবা তো তার চেয়ারের পাশে আরো একটি চেয়ার দিয়ে তোকে বসিয়ে দিয়েছে। এই জন্যই তো এই মেয়ে পেয়েছিস তুই। মরার আগ পর্যন্ত কি বাবার পয়সায় চলে যাবি? আর এমনিতে ব্যাচেলরের নামে তুই হাসলি কেন? আমাদের আগে তুই সবকিছু দেখে নিবি এই জন্য? 30 বছর হওয়ার পরেই মেয়েদের ঘরে কুণ্ডলী রিজেক্ট হয়ে যায়, চাকরির জন্য অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যায়। কি বলছিস? 30 বছর হয়ে যাওয়ার পরেও বিয়ে হলো না, চাকরি হলো না, এমন কথা বলতে বলতে সমাজ আমাদের কান খেয়ে নেয়। এইসব ফালতু কথা শোনার পরেও নিজের পরিবারের জন্য সব কষ্ট সহ্য করে যারা মেহনত করে তারাই ব্যাচেলর হয়। 29 বছরে একা থাকার কষ্টটা তোর মতো বাবার পয়সায় চলা ছেলেরা কখনোই বুঝবে না। উচিত জবাব দিয়ে সাতিয়া শেষে তাদের দোয়া করে সেই স্থান থেকে চলে যায়। পরদিন বন্ধু তার গার্লফ্রেন্ডের সাথে লাইন মারছিল। ভিডিও কলে থাকা অবস্থায় মেয়েটির রুমের আলমারির মধ্য থেকে একটি ছেলে দৌড়ে পালিয়ে যায়। বন্ধু চোখে দেখা ঘটনাকেও অবিশ্বাস করে বলে ওঠে, দেখ, ওর বাসায় মনে হচ্ছে কোনো চোর ঢুকেছে। এসবে বিরক্ত হয়ে সাতিয়া এক কর্নারে বসে পড়ে। এ সময় বিজি তাকে এসএমএস করে বলে, আমার মুড ঠিক নেই, ঘরের মধ্যে ভালো লাগছে না, চলো আমরা সমুদ্র পাড়ে দেখা করি। এক মুহূর্ত দেরি না করে সাতিয়া দ্রুত সমুদ্র পাড়ে চলে যায়। বিজির পাশে বসে বলে, কি হয়েছে, তোমার মুড অফ কেন? বিজি বলে, আমি আজকে মাকে বলেছি আমার জ্বর এসেছে। মা বলল আজকে কাপড় ধোয়ার দিন ছিল, সেই জন্য নাকি আমি নাটক করছি। আমার মা যেন আমাকে বোঝা মনে করে, আমাকে ভালোই বাসে না সে। তুমি আমাকে স্পর্শ করে বলো তো, আসলে কি আমার জ্বর হয়েছে কিনা? বিজির শরীরে সাতিয়া হাত দিতে ইতস্তত বোধ করলে বিজি নিজেই তার হাত নিয়ে নিজের গলায় স্পর্শ করায়। সাতিয়া বিজির তালে তাল মিলিয়ে বলে ওঠে, আরে বাবারে, হাত যেন জ্বলে যাচ্ছে। এরপরে তারা সমুদ্রের পানিতে পা ভেজায়। বিজি সাতিয়ার হাত ধরে রয়েছে। সাতিয়া মনে মনে ভাবতে শুরু করে, অনেক মেয়েকেই দেখেছি যারা ছেলেদের গায়ে পড়ে কথা বলে, তবে বিজি এমন মেয়ে না। কিন্তু আজও আমার হাত ধরেছে কেন, এটাও আমি পরিষ্কার বুঝতে পারছি না। এরপর হাত ছেড়ে সমুদ্রের কিনারায় এসে মনে মনে বলতে শুরু করে, আমি উপরে দেখতে চুপচাপ হলেও মনে মনে তো অনেক কথাই বলি, তবে আমার মনের কথা কি ও শুনতে পাবে? ঠিক আছে, একটা পরীক্ষা করে দেখি। এই বলেই সে মনে মনে বিজিকে ডাক দেয়। অদ্ভুতভাবে বিজি সেই মুহূর্তেই তার দিকে ঘুরে কাছে চলে আসে। এ সময় একজন ফুলওয়ালি এসে তাদের দেখে বলে ওঠে, দেখেছো ওর চুলগুলো কত সুন্দর, ফুলগুলো কিনে ওর চুলে লাগিয়ে দাও, সুন্দর লাগবে। সাতিয়া কড়া ভাষায় বলে ওঠে, সুন্দর লাগার জন্য ফুল নেওয়া কি জরুরি? তাকে জিজ্ঞেস করে দেখুন তার ফুল লাগবে কিনা। এ কথা শুনে ফুলওয়ালি বলে ওঠে, জানি না এরকম ছেলের সাথে বিয়ে করে মেয়েরা কি করে সংসার করবে, এই বলেই চলে যায়। তাতিয়া বলে, চলো চলে যাই। বিজি তাকে কষিয়ে একটা চড় লাগায়। এরপর বলে, নিজেকে কি মনে করো? একটা মেয়ে হয়ে এত ক্লু দিচ্ছি, কখন থেকে ভাবছি তুমি কবে প্রপোজ করবে। অপেক্ষা করতে করতে 6 মাস হয়ে গেল। ওই মহিলাটা আমার জন্য ফুল নিতে বললে তুমি এত রেগে গেলে কেন? আমি ভেবেছিলাম তুমি আমাকে কখনোই স্পর্শ করবে না, এই জন্যই জ্বরের নাটকটা করেছি। আর যখন জিজ্ঞেস করলাম টাইটানিক মুভির কোন সিন তোমার পছন্দ, তুমি উল্টো একটা উত্তর দিলে। কত ছেলেরা যেখানে সেখানে ভালোবাসা প্রকাশ করে, তুমিও তো নদীর কিনারায় হার্ট এঁকে আমার তোমার নাম লিখে ভালোবাসা প্রকাশ করতে পারতে। আমি সংস্কারী মেয়ের মতো তোমার সাথে ব্যবহার করে গিয়েছি, তবে এখন ধৈর্যের সীমা ছাড়িয়ে গিয়েছে। আর তুমি এখনো চুপ করে আছো, কিছু বলবে নাকি চলে যাব? যাক, অবশেষে তাতিয়ে তার মনের ভাব প্রকাশ করে। এরপর সেই ফুলওয়ালিকে খুঁজে বের করে ফুল কিনে বীজের মাথায় নিজের হাতে লাগিয়ে দেয়। এরপর তারা খুব ভালো একটা মুহূর্ত কাটায়। পরদিন সকালে মা মেয়ের আইএস অফিসার হওয়ার জন্য প্রয়োজনীয় কিছু বই গিফট করে। এরপরেই বিজি অফিসে চলে আসে। তাতিয়া তাকে দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে আর মনে মনে বিজির সম্পর্কে অনেক কথা বলতে থাকে। যাই হোক, আজকে 2 ঘন্টার জন্য অফিসে কারেন্ট থাকবে না, তাই তারা দুজনে এই সময় বাস জার্নি করে ঘুরে বেড়ায়। বিজি সাতিয়াকে ভালোবাসার কারণ জিজ্ঞেস করে। সাতিয়া বলে, ভালোবাসার কোনো কারণ হয় না, যদি কোনো কারণ থাকে তার মানে সেটা ভালোবাসা নয়, এমনটা শেক্সপিয়ারই বলেছেন। তুমি আমাকে কেন ভালোবাসলে বলো তো? আমার চরিত্র দেখে?
আমি তো কোনো মানুষকে ভিক্ষাও দেই না, অন্ধ লোককে রাস্তা পার হওয়ার জন্য সাহায্যও করি না। তাহলে আমাকে কেন পছন্দ করলে? বিজি হেসে বলে, তোমার মাথার মধ্যে ঘুরপাক খাওয়া কথাগুলোর জন্যই আমি তোমাকে পছন্দ করেছি। আসলে আমিও জানি না আমি তোমাকে কেন পছন্দ করছি, কিন্তু তোমার উপর আমার ভরসা আছে। সাতিয়া জানতো বিজি আইএস অফিসার হতে চায়। এর বাইরে সে তার ব্যাপারে তেমন কিছু একটা জানতো না। আজ বিজির বন্ধুদের সাথে সাতিয়া পরিচিত হবে, সেই অপেক্ষায় তারা বসে আছে। এই সময় হুট করেই সাতিয়ার বাবা ফোনে কিছু একটা বলে। 1 মিনিট সময় চেয়ে সাতিয়া দ্রুত বাসায় এসে ব্যাগপত্র গুছিয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা করে। আসলে তার মা হঠাৎ করে খুব অসুস্থ হয়ে পড়েছে। মা ছেলের মধ্যে গত 4 বছর ধরে কথা হয় না। এখন যদি এই অবস্থায় মা ছেলের জীবন থেকে চলে যায়, তাহলে ছেলে তো এই বিষয়টা কখনোই মানতে পারবে না। এসব ভাবতে ভাবতে সে বাস স্টেশনে চলে আসে। দেখা যায় সেখানে বিজি তার বন্ধুদের নিয়ে উপস্থিত রয়েছে। বিজি তাকে দেখেই বলে, শুক্রিয়া, তুমি এখনো ঠিক আছো। আমি তো ভেবেছিলাম তুমি অন্য বাসে চলে গিয়েছো। তোমার ফোন কোথায়? কতবার কল করেছি জানো? প্রথমে রিং ঢুকলেও এরপরে ফোনটা বন্ধ পাই। তুমি বলেছিলে মা অসুস্থ, তাই আমি ভয় পেয়ে গিয়েছিলাম। তুমি চলে যাওয়ার পর আমার বান্ধবীরা আসে। এই বলেই তার বান্ধবীদের সাথে পরিচয় করিয়ে দেয়। সাতিয়া বলে, আমি দুঃখিত, আসলে পার্কে দেখা করতে চেয়েছিলাম, কিন্তু পরিস্থিতির কারণে এখানে দেখা করতে হলো। বান্ধবীরা ইটস ওকে বলে ওদের কথা বলতে সুযোগ করে দেয়। সাতিয়া বলে, আসলে আমি ইচ্ছে করে এমনটা করিনি, চার্জ ছিল না, আমার ফোন বন্ধ হয়ে গিয়েছিল। মেয়েটার সাথে সাথে চার্জারের ব্যবস্থা করে। এরপর সাতিয়া বাসে উঠে পড়লে বিজি তাকে কিছু খাবার দিয়ে বলে, আমি জানি মা অসুস্থ, তোমার খাবার খাওয়ার রুচি থাকবে না, কিন্তু এরপরেও খাবারটা খেয়ে নিও। দেখবে তোমাকে দেখলে তোমার মা সুস্থ হয়ে যাবে। পৌঁছে গিয়ে আমাকে জানিয়ে দিও। এসব দেখে সাতিয়া অনেকটা অবাক হয়ে যায়, কারণ এই খাবারের মধ্যে বিশেষ একটা খাবারও ছিল, যার ছবি তো আপনারা দেখতেই পাচ্ছেন। সাতিয়া বিজির এত ভালোবাসা দেখে অনেকটা ইমোশনাল হয়ে যায়। সাতিয়া নিজের গ্রামে পৌঁছে বিজিকে ফোন করে জানিয়ে দেয়। এরপর তার মায়ের কাছে গিয়ে বেডে মাথা নত করে। মা তার সন্তানের মাথায় হাত বুলোতেও শুরু করে। সাতিয়া বলে, এখন থেকে আর গাছ কাটা কিংবা ময়লা পরিষ্কারের কাজ তুমি করবে না। এ কথা শুনে মা সন্তানের মাথা থেকে হাত সরিয়ে ফেলে। পরিস্থিতি বুঝতে পেরে রাগে ছেলে তার বাবাকে বলে, এত অসুস্থ তারপরেও তোমার স্ত্রী শুধরাবে না, অনেক হয়েছে, আমি চেন্নাই চলে যাচ্ছি। বাবা বলে, দাঁড়া বাবা, ও মাফ করবে না তোকে, আর তুইও কথা বলবি না। এতে করে তো মৃত্যুর আগ পর্যন্ত তোদের কথাই হবে না। তাই আমি বলছিলাম কি, একটা সপ্তাহ তুই এখানে থেকে যা। বাবার কথা শুনে এ বিষয়টা মেনে নেয়। সুস্থ হয়ে মা বাড়ি ফিরে আসে। বাবা বুঝতে পারে তার ছেলেটার কিছুটা পরিবর্তন হয়েছে। এ ব্যাপারে জিজ্ঞেস করলে সাতিয়া বিজির কথা খুলে বলে। বাড়িতে থাকাকালীন তাদের দুজনের ফোনে আলাপ চলতেই থাকতো। তারা একে অপরকে খুব মিস করতো। অনেকদিন পর সাতিয়া চেন্নাইতে ফিরে এসেছে। পরক্ষণেই বিজি আচমকা তার বাসায় চলে আসে। সাতিয়া কয়েকদিন ধরে অসুস্থ, সেই জন্য বিজি তার সাথে দেখা করতে এসেছে। যা দেখে তার বন্ধুও কিছুটা অবাক হয়ে যায়, কারণ তাদের ব্যাচেলর বাসার পরিবেশের তো যা তা অবস্থা। বন্ধু তাদের কথা বলার সুযোগ করে দিয়ে বেরিয়ে যায়। কথায় কথায় সাতিয়া বলে, তুমি আমাদের ব্যাপারে কবে তোমার মায়ের সাথে কথা বলবে, নাকি এইভাবেই লুকিয়ে রাখবে? বিজি বলে, লুকানোর কিছু নেই সাতিয়া, আমাকে প্রথমে আইএস অফিসার হতে হবে, এটা আমার স্বপ্ন। এরপরেই বাকি সব কিছু। এরপরেই আমার মা আমার কথা শুনবে। তুমি বুঝতে পেরেছো? যাক, কথাবার্তা শেষে একটু রোমান্টিক মুডে না গেলে তো হয় না। কিছুক্ষণ পর বন্ধু বাড়ি ফিরে আসে। এসে দেখে তাদের রুমের পরিবেশ পুরো পাল্টে গিয়েছে। বিজি পুরো ঘরটা গোছালো করে ফেলেছে। এরপর নিজের হাতে রান্না করে সাজিয়ে রেখেছে। বন্ধু আসলেই তারা তিনজনে মিলে খাবার খেতে বসে। বন্ধু খেতে খেতে ইমোশনাল হয়ে যায়। বিজি বলে, আপনারা আলাদা কেন হয়ে গিয়েছিলেন ভাইয়া? বন্ধু বলে, প্রত্যেক কাহিনীর শুরুতে না কেমিস্ট্রি প্রচুর থাকে, কিন্তু একটা সময়ের পর ছেলেদের ক্ষেত্রে টাকার পাওয়ার লাগে। বাবার টাকায় আরাম করবো তেমন ছেলে আমি নই। পরিবারের সাথে ঝগড়া করে ডিরেক্টর হওয়ার স্বপ্ন নিয়ে চেন্নাই শহরে পা রেখেছিলাম। এইভাবে কয়েক বছর চলে যায়। সেই মেয়েটা বা কত বছর আমার জন্য অপেক্ষা করবে বলো? আমার কাছে যত টাকা ছিল আমি সব দিয়ে মেয়েটাকে খোঁজার চেষ্টা করেছিলাম। এরপর 3 দিন অনাহারে থাকার কারণে নিজের অবস্থা খারাপ হয়ে যায়, তাই প্রেমিকাকে খোঁজা বন্ধ করে দেই। আসলে ভালোবাসা জিনিসটা অনেক মধুর সময়। একটা কথা কান খুলে শুনে রাখো, যদি আমার বন্ধুকে বাবা মায়ের দোহাই দিয়ে ছেড়ে দাও, তাহলে আমি তোমাকে মেরে ফেলবো। আসলে বন্ধু অতিরিক্ত মাতাল অবস্থায় থাকায় এসব কথা বলে ফেলে। তবে এই কথাগুলোই যেন মেয়েটির মাথার মধ্যে সারাক্ষণ ঘুরপাক খায়। বিজি এই বিষয়ে ভালো করে গভীরভাবে ভাবতে শুরু করে। এক পর্যায়ে সে সাতিয়াকে অ্যাভয়েড করতে শুরু করে। সাতিয়া তার কাছে গিয়ে বলে, কি হয়েছে? সকাল থেকে দেখছি তুমি কোনো বিষয় নিয়ে চিন্তা করছো। বিজি জানায়, আমি চাকরিটা ছেড়ে দিচ্ছি। সাতিয়া বলে,
এই সিদ্ধান্ত তুমি কার কাছে জিজ্ঞেস করে নিয়েছো? আমরা একে অপরকে ভালোবাসি। আমার সাথে তো একবার আলোচনা করার দরকার ছিল। বিজি একটু সামনে এগিয়ে গেলে সাথিয়া তাকে বলে, আমার গ্রামের সকলেই জানে আমি তোমাকে ভালোবাসি। আমি তো এভাবে লুকিয়ে তোমাকে ভালোবাসিনি। এ কথা শুনে বিজি তাদের অফিস টিমের সামনে নিজেদের ভালোবাসার কথা প্রকাশ করে ফেলে, যা শুনে তাদেরকেও পছন্দ করা ব্যক্তিগণ তাদের ভালোবাসার প্রমাণ চায়। বিজি প্রমাণ দিতে সকলের সামনেই তার ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটায়। সকলেই এই কাহিনী দেখে খুব আনন্দিত হয়ে যায়। তবে সাতিয়ার মনে লুকানো এক ভয় কাজ করে। তার মনে হচ্ছে যেন তার ভালোবাসা তার থেকে দূরে সরে যাচ্ছে। কারণ কিছুদিন আগে এক গণক বলেছিল, আমার কাছে আসা সকল দম্পতিকে আমি মিথ্যে সুখে থাকার ভবিষ্যৎবাণী করে রাখি। কিন্তু আমার মনে হচ্ছে তোমরা ভালো থাকতে পারবে না। শুরুতে সবকিছু ঠিকঠাক মনে হবে যতক্ষণ না সে তার আসল চেহারা দেখাবে। গুরুমার এসব কথা কল্পনা করতে করতে অতিরিক্ত টেনশনের ফলে সাতিয়া এই স্থানেই জ্ঞানহারা হয়ে পড়ে যায়। এভাবে কিছুদিন কেটে যায়। বিজি তার স্বপ্ন পূরণ করতে ব্যস্ত হয়ে পড়েছে। বাকি বন্ধুরাও এখন মোটামুটি সেটেল হয়ে গিয়েছে। সাতিয়া বরাবরই বিজিকে মিস করছে। তাদের এখন দেখা হয় খুব কম সময়ের জন্য। একদিন কথায় কথায় বিজি বলে ওঠে, কখনো কখনো আমার বাবার সাথে দেখা করার খুব ইচ্ছে হয়। সাতিয়া বলে, কেন, তোমাকে ছেড়ে চলে গিয়েছে এ ব্যাপারে জিজ্ঞেস করবে? বিজি বলে, সেজন্য না, আসলে আমি আমার বাবার নামটা ছাড়া চেহারা পর্যন্ত চিনি না। তার কোনো ছবিও নেই আমার কাছে। সাতিয়া মনে মনে বলে ওঠে, যা কিছুই হয়ে যাক না কেন, আমি তোমাকে কখনোই ছাড়বো না। দুদিন পরে বিজি সাতিয়াকে একদিনের জন্য ছুটি নিয়ে একটা ইভেন্টে যাওয়ার কথা বলে। আসলে বিজি হিন্দি শিক্ষিকার একটা ইভেন্ট ছিল। প্রেমিক প্রেমিকা দুজনেই সেই স্থানে যায়। শিক্ষিকার নাম রুক্মিণী। তিনি ওই অনুষ্ঠানে বিজিকে একটা লেহেঙ্গা গিফট করে, সাথে সাথেই তাকে এটা পরে নিতে বলে। বিজিকে অনেক সুন্দর দেখাচ্ছিল। দুজনে মিলে পুরো অনুষ্ঠান তারা উপভোগ করে। এরপর শিক্ষিকার সাথে কিছুক্ষণ গল্প করে। তিনি এখন হোটেল থেকে নিজের বাসায় ফিরে যাবে। এই মুহূর্তে ঝুম বৃষ্টি শুরু হয়। যেহেতু সাতিয়া বাইক নিয়ে এসেছে, আবার অনেকটা দূরের রাস্তা, তাই ম্যাম তার রুমের চাবি দিয়ে আজকে রাতের জন্য তাদের এখানেই থাকতে বলে দেয়। কাল সকাল 11টার সময় চেক আউটের টাইম। দুজনেই রুমে প্রবেশ করে। বিজির মনে যেন আতঙ্ক রয়েছে। একটা সময় বিজি তার মায়ের সাথে কথা বলার একটা নাটক করে। সাতিয়া বলে, বিজি, তোমার একটা কথা মনে আছে? আমাকে ভালোবাসার আগে যখন দেরি করে অফিস থেকে বের হয়ে রিক্সা বা অটোতে যেতে, আমি তখন বলেছিলাম যাওয়ার সময় নিজের ঘরের মানুষের সাথে কথা বলার নাটক করবে, কত সময় লাগবে, অটোর নাম্বার কত, এইসব কথা নিজের মাকে বলার অভিনয় করবে, যাতে করে তোমার সাথে অটোওয়ালারা বেয়াদবি করার সাহস না করে। আজকে তুমি সেই ট্রিক্সটা আমার সাথেও খাটালে, এটা আমি কখনো কল্পনাও করিনি। তুমি নিজের বুকের উপর হাত রেখে বলতে পারবে সত্যি তুমি তোমার মায়ের সাথে কথা বলোনি? কেন বিজি, তুমি কি আমার উপর কখনোই ভরসা করতে পারবে না? বিজি বিরক্ত হয়ে বলে, তুমি আমাকে একটা কথা বলো, হাতে রুমের চাবি পাওয়ার সাথে সাথে বাইক নিয়ে তুমি কোথায় গিয়েছিলে? তোমার পকেটে কি আছে দেখাও আমাকে। সাতিয়া ছোট্ট একটা ইয়ারিং এর বক্স বের করে দেয়। আসলে এই স্থানের পেছনে ছোট্ট একটা দোকান বসেছে। এই কানের দুলটা দেখে ম্যামের গিফট করা লেহেঙ্গার সাথে ম্যাচ করবে বলেই সাতিয়া এটা বিজির জন্য নিয়ে এসেছে। বিজি কিছুটা ইমোশনাল হয়ে তাকে জড়িয়ে ধরে বলে, সব সময় কোনো না কোনো গিফট দিতেই থাকো, কেন কখনো তুমি খালি হাতে আসো না? সাতিয়া বলে, তুমি যেখানেই থাকো তার সবকিছু দেখে যেন আমার কথা তোমার স্মরণ হয়, এটাই আমার জন্য সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হবে। বিজি বলে, আমি তোমার ট্রফি নই। যেমন আমি আইএস হওয়ার জন্য দিনরাত চেষ্টা করে যাচ্ছি, ঠিক তেমনি তুমিও কিছু করার চেষ্টা করো, কিছু ভাবো, মেহনত করো, এরপরে আমরা এসব করতে পারবো। সাতিয়া তার কাছে এসে বলে, আমরা আগের মতো এখন আর নেই বিজি। তুমি যে টাইমে বলো সেই টাইমে আমি তোমাকে জাগিয়ে দেই, তুমি যেখানে বলো সেখানে আমি তোমাকে নিয়ে যাই। কখনো কখনো আমাকে ঘুরে দেখা ছাড়াই তুমি চলে যাও। আমি যা বলি তুমি ভুল বুঝো, জানি না কেন। এখন আমার মনে হয় আমি তোমার জন্য ড্রাইভারের কাজ করছি, আমার কোনো কিছুর দরকার নেই। তোমার সাথে থাকা, তোমার সঙ্গ দেওয়া, তোমার কথা শোনা আর তোমাকে গিফট করা, এর পরিবর্তে যখন তুমি আমার সাথে হেসে কথা বলো, একটা কিস করো কিংবা ভালোবেসে জড়িয়ে ধরো, এইগুলোই আমার জন্য যথেষ্ট। আমার নজরে এগুলোই ভালোবাসা, এর বাইরে কোনো কিছুই আমি কল্পনা করতে পারি না। বিজি বলে, ভালোবাসা মানেই তো বর্তমানে তুমি কোন পরিস্থিতিতে আছো এর থেকে এক ধাপ উপরে ওঠার চিন্তা ভাবনা করা। সাতিয়া বলে, তুমি এসব কথা মন থেকে বলছো না। দেখো, তোমার যদি থাকতে হয় তাহলে তুমি থাকো, কিন্তু আমি এখান থেকে চলে যাচ্ছি। তুমি আমার সাথে গেলে চলো, না হলে কিন্তু আমি একাই চলে যাব। এই বলে সাতিয়া বেরিয়ে পড়ে। তবে বিজি বের হয় না। সাতিয়া চিন্তা করে মেয়েটাকে বারবার এভাবে একা ফেলে রেখে যাওয়া ঠিক হচ্ছে না। তাই সে আবারও ফিরে আসে আর সকল সীমানার বাদ পার করে একে অপরকে ভালোবাসার আলিঙ্গনে জড়িয়ে ধরে। এটাই ছিল তাদের জীবনের শেষ দিন, যে সময়টাতে একসাথে তারা খুব আনন্দে কাটিয়েছিল। পরদিন মা বাবা আর কিছু গ্রামবাসীরা মিলে নিজের গ্রামের একটা ঝিলের আবর্জনা পরিষ্কার করার জন্য আবেদন জমা দিতে মিনিস্টারের কাছে চলে এসেছে।
মা তার হবু পুত্রবধূর সাথে দেখা করার কথা বলে, কারণ সে হবু পুত্রবধূর জন্য একটা শাড়ি কিনে এনেছিল। ছেলে বলে, এখানে তো দেখা করা সম্ভব না, আমরা না হয় পার্কে দেখা করব। বাবা মাকে বসিয়ে সাতিয়া বারবার কল আর মেসেজ করেই যাচ্ছে। মা এখানে এসেও আশেপাশের ময়লা আবর্জনা পরিষ্কার করে ডাস্টবিনে ফেলছে। দিন থেকে রাত হয়ে যায়, বিজি ফোন রিসিভ করছে না, আর কোনো এসএমএস এর উত্তরও দিচ্ছে না। এক পর্যায়ে ফোনটা বন্ধ হয়ে যায়। মন খারাপ করে এ বিষয়ে বাবাকে জানালে বাবা বলে, এমনিতেই দেরি হয়ে গিয়েছে, এখন আর তোর বাসায় দাঁড়াবো না, লাস্ট ট্রেন ধরে বাড়ির উদ্দেশ্যে আমরা বরং রওনা করি। তুই এই গিফটটা তাকে দিয়ে বলিস এটা তোর মা তাকে দিয়েছে। এই বলেই বাবা মা চলে যায়। আসলে বিজি তখনও পড়াশোনা করেই যাচ্ছিল। অনেকটা রাত হয়ে যায়। একটা সময়ের পর সে ফোনটা চেক করলে এত মেসেজ আর কল দেখে টেনশন হয়ে যায়। সে দ্রুত সেই স্থানে চলে আসে। সাতিয়াকে জড়িয়ে ধরে বারবার ক্ষমা চাইতে থাকে। বিজি বলে, কাল পর্যন্ত আমার সবকিছু মনে ছিল, কিন্তু আজকে কি করে যেন ভুলে গেলাম। এতে তোমার মার অনেক খারাপ লেগেছে তাই না? এরপর গিফটের বক্সটা খুলে দেখে সাতিয়ার রাগে যেন ফেটে পড়ছে। বিজি বলে, আমি তো এসব ইচ্ছে করে করিনি। তাহলে কি 4 ঘন্টা পরে দেয়া পরীক্ষার জন্য আমি এত রাতে তোমার কাছে এসে ক্ষমা চাইতাম বলো? এই পরীক্ষার জন্য দিন থেকে কখন রাত হয়ে যাচ্ছে এইসব আমি কিছুই বুঝে উঠতে পারছি না। আসলে কি ছেলেদের সাথে পরিবারের সাথে কি করে কিভাবে সবকিছু হ্যান্ডেল করতে হয় এই বিষয়ে আমার কোনো ধারণা নেই। ছোটবেলা থেকে বাবা মাকে তো একসাথে দেখিনি, যদি দেখতাম তাহলে আমার জীবনটা হয়তো অন্যরকম হতো। তুমি আমাকে ক্ষমা করে দাও। সাতিয়া রেগে বলে, আমার কথাটার ভুল বুঝবে না। যদি তোমার মা তোমার স্বভাবের এমন হয়ে থাকে তাহলে তোমার বাবা তোমাদের ছেড়ে গিয়ে কোনো ভুল কাজ করেনি। ব্যাস এই একটা কথায় পুরো সম্পর্ক যেন পাল্টে যায়। পরদিন বিজি পরীক্ষা দেওয়া শুরু করে। তবে একটা সময়ের পর এত টেনশন আর প্রেশার নিতে না পেরে সে সেই স্থানেই জ্ঞানহারা হয়ে যায়। এদিকে রাগের বশে সাতিয়া নিজের চাকরিও ছেড়ে দিয়েছে। তবে মাথা ঠান্ডা হলে বুঝতে পারে সে বিজির সাথে খুব খারাপ ব্যবহার করেছে। তাই সিদ্ধান্ত নেয় বিজিকে বলবে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত সাতিয়া আর তাকে কোনোভাবেই ডিস্টার্ব করবে না। প্রথম পরীক্ষা শেষে বিজিকে সাতিয়া বাসায় পৌঁছে দেয়। আজ মা বাসায় না থাকায় বিজি তাকে ভেতরে আসতে বলে। ভেতরে আসলেই সাতিয়া তাকে জড়িয়ে ধরে মাপ চায়। বিজিও তাকে জড়িয়ে ধরে মনে মনে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি সাতিয়া, কিন্তু এখন আমি তোমাকে কথার মাধ্যমে আঘাত দিতে যাচ্ছি, এছাড়া আমার অন্য কোনো রাস্তা ছিল না। এই বলেই সাতিয়াকে উদ্দেশ্য করে বলে, তুমি এখান থেকে চলে যাও। আমি ভেবেচিন্তে বলছি আমাদের এখানে ব্রেকআপ করে নেওয়া উচিত। আমি প্রথমবার তোমাকে ঘরে ডেকেছি, তুমি কি বুঝতে পারোনি এর পিছনে অন্য কোনো কারণ আছে? সাতিয়া বলে, তুমি কি বলতে চাচ্ছো? মেয়েটা বলে, যদি কোনো মেয়ে বলে ঘরের মধ্যে কেউ নেই চলে আসো, তার মানে কি ওইটা ছাড়া আর কোনো কারণ হতে পারে না? সাতিয়া, তুমি কি কখনোই তোমার মন মানসিকতা পাল্টাতে পারবে না? আমি বারবার বলেছি তুমি এরকম থেকো না, আমার পেছনে ঘুরঘুর করো না, কিছু একটা করার চেষ্টা করো। এসব বলতে বলতে আমি আমার পরীক্ষাটাই নষ্ট করে ফেললাম। ছোট ছোট কথার জন্য তোমার কাছ থেকে পাওয়া প্রেসারে আমি আমার পরীক্ষার হলে জ্ঞানহারা হয়ে গিয়েছিলাম। হসপিটালে পাঠালে গ্লুকোজ পুশ করে আমাকে পাঠিয়ে দিয়েছে। আমার একটা বছর পুরো নষ্ট হয়ে গিয়েছে। আমার মা কুল দেবতার পুজো করার জন্য গ্রামে গিয়েছে। পরীক্ষা কেমন হয়েছে এটা জিজ্ঞেস করার জন্য ফোন করেছিল। আমি কাপা গলায় বলেছি খুব ভালো হয়েছে। দিল্লিতে আমি একটা চাকরি পেয়েছি, ওইখানে চাকরি পাওয়ার সাথে সাথে আমি আইএস এর কোচিং করব, মাকেও সাথে নিয়ে যাব। এই কথা বলার জন্যই তোমাকে ডেকেছিলাম। মাঝ রাস্তায় ঝগড়া শুরু করে দেবে বলে এই ভেবেই আমি বাড়িতে নিয়ে এসেছি। এর থেকে বেশি দেওয়ার মতো আমার কাছে নেই সাতিয়া। সাতিয়া বলে, আমি সারা জীবনের জন্য তোমার কল্পনায় থাকতে পারি বা না পারি এই ভেবে হয়তো তোমাকে বেশি চাপ দিয়ে ফেলেছি, কিন্তু তুমি তো অনেক দূরে চলে গিয়েছো বিজি। এখন পর্যন্ত তুমি আমার কাছ থেকে কোনোদিন কিছু চাওনি। আমি ইচ্ছাকৃত ভাবেই সব সময় তোমার জন্য কিছু না কিছু নিয়ে এসেছি। আজ খালি হাতে চলে এসেছিলাম, এটাই আমি ভাবছিলাম। তবে তুমি আজকেই আমার কাছে কিছু চেয়ে বসলে। যদি তুমি চাও যে আমরা আলাদা হয়ে যাব তাহলে আমাদের আলাদা হয়ে যাওয়াই উচিত। বিজির মাথায় হাত রেখে তাকে ভালো থাকতে বলে সাতিয়া কান্না করতে করতে বেরিয়ে পড়ে। মেয়েটাও নিজেকে যেন সামলাতে পারছে না। 180 দিন পর সাতিয়া এখন অনেকটা বেয়ারা হয়ে গিয়েছে। আজ সে কলেজে একটা ঝামেলাও করে ফেলেছে। সব সময় সে মারামারি ঝামেলা করতে থাকে। বন্ধু একদিন বলেই ফেলে, আসলে এই সমস্যাটা তোর নয়, বিজি নামের রাগগুলো তুই সামনে থাকা ব্যক্তিদের উপর প্রকাশ করিস। সাতিয়া রেগে বলে ওঠে, ওর কথা কেন স্মরণ করিয়ে দিচ্ছিস? এদিকে যাদের সাথে ঝামেলা করেছিল তারা হচ্ছে সন্তোষের লোক। সন্তোষ তার বাবাকে বলে, ও আমার বিয়ের দিন অপমানিত করেছিল। এছাড়াও গ্রামবাসীদের সাথে মিশে কালেক্টরের অনুমতি নিয়ে গ্রামের ঝিল পরিষ্কার করার কথা বলছে। যদি এমনটা হয় তাহলে আগামীতে আমাদের কলেজের জন্যই একটা সমস্যা হয়ে দাঁড়াবে। আমাকে বলেছিল না তোর কোনো পরিচয় নেই, বাবার পরিচয় বেঁচে আছিস, আমি ওর পরিচয় দুনিয়া থেকেই মিটিয়ে দেব। পরবর্তীতে দেখা যায় সাতিয়া কালেক্টর ম্যাডামের সাথে দেখা করে ঝিল পরিষ্কারের আবেদন নিয়ে এসেছে। সাতিয়া বলে, আমাদের গ্রামের কলেজটিও ঝিলের ওপর তৈরি হয়েছে। যখন ঝিল ছিল তখন আশেপাশের গ্রামের সকলেই সেই ঝিলে গোসল করত, প্রয়োজনীয় কাজের জন্য পানি সংগ্রহ করত। যদি এভাবে এক এক করে ময়লা আবর্জনা ফেলা হয় তাহলে সাধারণ মানুষ কিভাবে বাঁচবে? আস্তে আস্তে তো জমিও শুকিয়ে কাঠ হয়ে যাবে। কালেক্টর ম্যাডাম বলে ওঠে,
প্রতি বছর সরকারের খাত থেকে জনগণ আর দেশের উন্নতি করার জন্য কত পরিমাণ অ্যামাউন্ট দেয়া হয় তা কি তোমার জানা আছে? এসব যদি ঝিল পরিষ্কারের কাজেই আমরা ব্যয় করে দেই তাহলে বাকি কাজগুলো আমরা কি করে করব? কিছু কিছু দায়িত্ব নিজেদেরও নিতে হয়। এগুলো হচ্ছে কঠিন পদক্ষেপ। চাইলে তুমিও একবার ঝিল পরিষ্কারের চেষ্টা করে দেখতে পারো। ব্যাস, এই কথার পরে তাদের গ্রামের ঝিল পরিষ্কারের ব্যাপারটা সাতিয়া মাথায় নিয়ে নেয়। গ্রামবাসীরা সকলে মিলে এই কাজে এগিয়ে আসে। এই বিষয়টা ছড়িয়ে পড়ার পর সাতিয়ার কলেজের কিছু শিক্ষার্থীরাও এই কাজে এগিয়ে আসে। দুই পক্ষের জীবন এভাবে চলতে থাকে। বাবা একদিন তার স্ত্রীকে বলে, ও তোমার জন্য গ্রামে ফিরে এসেছে, ঝিল পরিষ্কারের কাজও করছে। এখন তো তুমি ওকে মাফ করে দাও। মা বলে, ও আমার জন্য করছে না, ওই মেয়েটার জন্য করছে। অন্যদিকে দেখা যায় বিজি তার পড়াশোনা ভালোভাবে চালিয়ে গেলেও সাতিয়াকে সে প্রচন্ড ভাবে মিস করছে। SMS আসলে সে মনে করতো হয়তো বা সাতিয়া তাকে মেসেজ করেছে। এদিকে সাতিয়ার এমন উদ্যোগে ধীরে ধীরে চারিদিকে পরিচিতি লাভ পেতে শুরু করে। গ্রামের অনেক ঝিলই পরিষ্কার করা হয়ে গিয়েছে। এখন প্রায় জায়গায় গাছ লাগানো হচ্ছে। একদিন প্রচুর বৃষ্টি হয় আর ঝিল অনেকটা পরিপূর্ণ হয়ে যায়। এই ব্যাপারটা নিয়ে সন্তোষ খুব চিন্তায় পড়ে যায়। তাই তো চালাকি করে গুন্ডাদের দিয়ে ওই স্থানে একটা ঝামেলা লাগায়। হাতাহাতির এক পর্যায়ে পুলিশ চলে আসে। ব্যাপারটা সামাল দিতে গিয়ে একটা মেয়ের হাতার কাপড় ছিঁড়ে যায়। রাগ সামলাতে না পেরে সাতিয়া পুলিশের গায়ে হাত তুলে বসে। ব্যাস, পুলিশ তাকে থানায় নিয়ে চলে যায়। এই ব্যাপারটা নিয়ে খবরে প্রচুর প্রচার হতে শুরু করে। তবে দুর্ভাগ্যবশত টাকার পাওয়ারের মাধ্যমে খবরে সাতিয়ার বিপরীত কথা বলা হচ্ছে। কালেক্টর ম্যাডাম সরাসরি গ্রাম প্রধানকে বলে, আমি ওর চরিত্র সম্পর্কে খুব ভালো করেই জানি। আপনি ওকে যতই দমিয়ে রাখার চেষ্টা করুন না কেন, ও বরং আরো এক ধাপ উপরে উঠে যাবে। তাই একটা ভালো মুহূর্তকে নষ্ট না করে তাকে জেল থেকে ছাড়ানোর ব্যবস্থা করুন। এদিকে এইসব নিউজ দেখে বিজি আর নিজেকে সামলাতে পারে না। অন্যদিকে জেলখানা থেকে ছাড়া পেলেও গুন্ডারা সাতিয়াকে মারার জন্য উঠে পড়ে লেগেছে। এদিকে মেয়েটা তার মায়ের কাছে এসে বলে, আমাকে একটু সাহায্য করো মা। আমি যতই ওর থেকে দূরে যাওয়ার চেষ্টা করি না কেন, আশেপাশে শুধু ওকেই দেখতে পাই। মেয়েটা সবটা খুলে বলে কান্না করে মাকে জড়িয়ে ধরে। গুন্ডারা সাতিয়াকে মারার চেষ্টা করার পরেও তার সাথে পেরে উঠছিল না, যেই কারণে পুলিশরা তাকে আবারও গ্রেফতার করে। আসলে গ্রাম প্রধানের প্ল্যানিং ছিল যেভাবেই হোক রাতের অন্ধকারে সাতিয়াকে শেষ করে দেয়া। ওইদিকে আবার সকল গ্রামবাসীরা মিলে প্রজেক্টের ফাইল রেডি করে কালেক্টর ম্যাডামের কাছে চলে এসেছে। কালেক্টর ম্যাডাম বলে, বলুন আপনি এখন কি চাচ্ছেন? মা বলে, আমি আমার সন্তানকে ফেরত চাই। পরবর্তীতে মা ছেলেকে কথা বলার সুযোগ করে দেয়া হয়। মা ছেলেকে বলে, তুই এখান থেকে চলে যা। ছেলেটা তার প্রেমিকের কথা মনে করে বলে, আমি কোথায় যাব? কারোরই আমার প্রয়োজন নেই। একটা গাছকে কতবার শিকড় থেকে উপড়ে ফেলা যায় মা? আমি তো নিজেই বুঝতে পারছি না আমি কে, আমার ঠিকানা কি, আমার পরিচয় কি। আমি গ্রামে এসেছি, এই কাজ শুরু করেছি শুধুমাত্র নিজেকে খোঁজার জন্য, একটা পরিচিতি গড়ার জন্য। এখানে সকলেই আমাকে মারার জন্য উঠে পড়ে লেগেছে। হয়তো আজকে রাত্রের মধ্যেই আমাকে মেরে ফেলা হবে। আশেপাশের সকল পুলিশ অফিসাররা তোমার চেহারার দিকে তাকিয়ে আছে। ভয় পাবে না। তোমার চেহারা দেখে যেন বিন্দুমাত্র কেউ কোনো কিছু আন্দাজ করতে না পারে। এখান থেকে বের হলেই মিডিয়ার লোকেরা হয়তো তোমার সামনে চলে আসবে। তুমি তাদের নির্ভয়ে সব সত্যিটা খুলে বলবে। যদি পুলিশ অফিসাররা বিন্দু পরিমাণ তোমার উপর সন্দেহ করে, তাহলে কিন্তু যে কোনো মূল্যেই হোক ওরা তোমাকে আটকে রাখবে। তাই হাসি মুখে এই স্থান থেকে বেরিয়ে যেও। মা কোনো মতে নিজের ইমোশন থানার মধ্যে কন্ট্রোল করে দৌড়ে বাইরে বের হয়ে যায়। এরপর চিৎকার করে সকল সত্যিটা মিডিয়ার সামনে বলতে শুরু করে। ব্যাস, এই সময়ের মধ্যে আবার জনতা এবং কলেজ ছাত্রদের সমাবেশের ব্যাপারটা কয়েকটা চ্যানেলে বেরিয়ে আসে। পরবর্তীতে বাধ্য হয়ে সাকিয়াকে ছেড়ে দেওয়া হয়। ছেলেটাকে হসপিটালে ভর্তি করানো হয়। দেখা যায় বিজির মা তার সাথে দেখা করতে এসেছে। মা বলে, আমাদের পরিবারের সকলেই ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার এমন ভালো ভালো পজিশনে রয়েছে, শুধুমাত্র আমি বাদে। আমার স্বামী আমাকে ছেড়ে যাওয়ার পর এই ব্যাপারে আমাকে অনেক কথা শুনতে হয়েছে। হয়তো এই জন্যই আমি নিজের স্বপ্ন আমি আমার মেয়ের উপর চাপিয়ে দিয়েছি। আমার মেয়েটা অনেক প্রাণবন্ত ছিল, এখন লেখাপড়ায় কোনো মনোযোগ নেই, বরং বাঁচার জন্য আমার কাছে বারবার সাহায্য চাচ্ছে। আলাদা হওয়ার কষ্টটা আমি বুঝি, ওর পরীক্ষা দেওয়াটা জরুরি। আমার মেয়ে জানে না আমি এখানে এসেছি। একটা মা হওয়ার জন্য এই দায়িত্ববোধ আমার কাছে প্রয়োজনীয় মনে হয়েছে। তুমি একবার ওর সাথে কথা বলে দেখতে পারো বাবা। আসলে থানার টর্চারের পর প্রায় 10 দিন ছেলেটার হুঁশ ছিল না। এতদিনে দেশে সাতিয়া খুব ফেমাস হয়ে গিয়েছে, অর্থাৎ ছেলেটা এখন নিজের একটা পরিচয় তৈরি করতে পেরেছে। তার আর গ্রামবাসীর চেষ্টায় সেই ঝিলগুলো পানিতে পরিপূর্ণ হয়ে গিয়েছে। পরদিন সাতিয়া বিজির বাসায় চলে আসে। বাইরে থেকে চিৎকার করে তাকে বারবার ডাকতে শুরু করে। বিজি বাইরে বেরিয়ে আসলে তাকে 2 মিনিট সেখানে অপেক্ষা করতে বলে। একটু পরেই দেখা যায় বিজির বাবা সেখানে হাজির হয়ে যায়। প্রথমে বিজি তাকে চিনতে পারে না। তার পরিচয় জিজ্ঞেস করলে তিনি যখন নাম বলে তখন বিজি সবটা বুঝতে পেরে যায়। অর্থাৎ আজকে সাতিয়া বিজিকে
তার বাবার ফিরে আসার ব্যাপারটা গিফট করেছে। ঝিলের জন্য ডোনেশন দেওয়ার সময় সাতিয়ার সাথে তার পরিচয় হয়। বাবা মেয়ের কাছে ক্ষমা চায়। বিজি দীর্ঘদিন পর বাবাকে দেখে অনেকটা খুশিতে আত্মহারা হয়ে যায়। এরপর সাতিয়ার কাছে গিয়ে বলে, তুমি কখনোই খালি হাতে আসবে না, তাই তো? সাতিয়া বলে, আসলে তুমি আমাকে ছেড়ে দিয়ে ভালোই করেছো। আমার বংশের মধ্যে আমিই প্রথম গ্রাজুয়েট লাভ করি। কোন ধাপের পর কোন ধাপে এগোলে জীবনটা সহজ হবে এ ব্যাপারে আমাদের কেউ বলার ছিল না। আমার মতো মানুষেরা জীবনের সঠিক রাস্তা খুঁজে বের করতে করতে এই 30টা বছর পার করে দেয়, কিন্তু তুমি এমন নও। তুমি ভালো করেই জানো তুমি কি চাও। বাবা আর আত্মীয় স্বজনের সাপোর্ট ছাড়া একা দাঁড়িয়েই তোমার মা তোমাকে এত দূর নিয়ে এসেছে। আমার জন্য না হোক, অন্তত নিজের মায়ের জন্য তোমাকে আইএস অফিসার হতেই হবে। যাক, এদের সম্পর্কটা ঠিকঠাক হয়ে যায়। পরীক্ষার সময় চলে আসে। প্রশ্নপত্র দেখে মেয়েটার মুখে হাসি ফুটে ওঠে। অন্যদিকে সাতিয়াও একটা ভালো পর্যায়ে চলে গিয়েছে। আসলে বিজি আগে থেকেই বুঝতে পেরেছিল সাতিয়ার মধ্যে এক প্রকার আগুন রয়েছে। সে জীবনে অনেক বড় কিছু করে দেখাতে পারবে, কিন্তু এই প্রেমের পাল্লায় পড়ে হয়তোবা তার জীবন নষ্ট হয়ে যেতে পারে, বা সে তার লক্ষ্য খুঁজে নাও পেতে পারে। ঠিক এই কারণেই মেয়েটা মাঝপথে তার প্রেমিকার হাত ছেড়ে দিয়েছিল। যাক, এখন তাদের সম্পর্কটা ঠিকঠাক হয়ে গিয়েছে। মুভির কাহিনী এখানেই শেষ হয়ে যায়। ব্যর্থতা মানেই জীবন শেষ হয়ে যাওয়া নয়। অনেক সময় ব্যর্থতাই মানুষকে নতুন করে চিন্তা করতে এবং আরো পরিণত করতে সাহায্য করে। 29 বছর বয়সকে কেন্দ্র করে গল্প হলেও মূল বার্তা হলো মানুষের পরিণত হওয়া কেবল বয়সের ওপর নির্ভর করে না, বরং তার অভিজ্ঞতা ও সিদ্ধান্তের উপর নির্ভর করে। সো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।